This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। একজন পাক রেঞ্জার এবার ভারতের হাতে, বিএসএফ এর হাতে। আপনারা জানেন যে বিএসএফ এর একজন জওয়ান পূর্ণম শাহ, সে এখন পাকিস্তানের হাতে। রীতিমতো কবে ছাড়া পাবেন, কবে মুক্তি পাবেন তার জন্য চেষ্টা চলছে। এবার পাকিস্তানের একজন সেনা, সে ভারতের হাতে। তন্ময় প্রামাণিক আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন কি তথ্য পাওয়া যাচ্ছে। দেখো, যেটা জানা যাচ্ছে যে বিএসএফ এর হাতে সেই পাক রেঞ্জার্স আটক হয়েছে এবং ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল এবং ঢুকে পড়ার পরেই কিন্তু সে আটক হয়। কেন ঢুকে পড়েছিল, কী জন্য ঢুকে পড়েছিল, কী করছিল, এই বিষয়ে কিন্তু সঠিক কোনো তথ্য দিতে পারেনি, যদিও পাকিস্তান ফেরত চেয়েছিল। এই মুহূর্তে পূর্ণম শাহ পাকিস্তানের হাতে বন্দী রয়েছে। সব মিলিয়ে বলা চলে, একটু আগে যেটা আমরা শুনছিলাম যে আইএসআই চর সন্দেহে দুজন গ্রেপ্তার হয়েছে। এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আজ থেকে 1980 সালে ভিসা নিয়ে এসে তারপর সে ভিসা ফুরিয়ে যাওয়ার পর সে দেশে ফেরেনি। এরকম কি এই দেশে আরও অনেক জায়গাতে পাকিস্তানের চর রয়েছে? এই যে পাক রেঞ্জার খোয়াজা মীর, যার নাম জানা যাচ্ছে, সে কেন এসেছিল, সব মিলিয়ে কিন্তু ধোঁয়াশা আরও গভীর হচ্ছে। ফলে আর্মি বলো, ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ কিংবা যে গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা কিন্তু অত্যন্ত তৎপর রয়েছেন যেরকম পাক রেঞ্জার্সের মতো আরও কেউ ভিতরে ঢুকে রয়েছে কিনা, তারা অন্য কিছু করছে কিনা, সবটাই নজর আনার। ফলে এখন কিন্তু পাকিস্তান ফেরত চাইলেও পাক রেঞ্জার্স ভারতের হাতে রয়েছে এবং পূর্ণম শাহ পাকিস্তানের হাতে বন্দী রয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু বলা চলে যে পাক রেঞ্জার্সদের এই যে ঢুকে পড়ার প্রবণতা, বিএসএফ সীমান্ত পাহারা দিচ্ছে, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে আরও পাহারা, নজরদারি সব কিছু বলা চলে আরও বাড়ানো হচ্ছে, যাতে কোনোভাবে কোনো পাক গুপ্তচর কিংবা কোনো এজেন্ট কিংবা এই ধরনের পাক রেঞ্জার্স তারা যেন ভারতের বাড়িতে ঢুকে পড়ে অন্য কোনো ঘটনা ঘটাতে না পারে। ধন্যবাদ। তন্ময় আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি এখন পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে পূর্ণম শাহ, তাকে কি ছাড়া হতে পারে দ্রুত? কারণ পাক রেঞ্জার এখন ভারতের হাতে রয়েছেন বন্দী। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম কোনো সম্ভাবনা কি আরো জোরালো হয়, সেদিকে সকলেই তাকিয়ে। যে কথা আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, অর্থাৎ তন্ময় জানাচ্ছিলেন, রাত্রি জানাচ্ছিলেন যে এখন অব্দি পূর্ণম শাহ পাক রেঞ্জার্সদের হাতে বন্দী, ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী এখনো পাক রেঞ্জার্সদের কাছে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণম শাহ। 11 দিন কেটে গেছে, কিন্তু তারপরেও কবে সে ছাড়া পাবে, দেশে ফিরে আসবে কিনা, তার কোনো রকম কোনো সদুত্তর নেই। এই পরিস্থিতিতে তার পরিবার পরিজনেরা তারা কি বলছেন, তারা কতটা আশাবাদী, তাদের সঙ্গে কথা বলবে আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক সরাসরি। সৌভিক, কি জানাচ্ছেন তারা? দেখো, পরিবারের লোকজন কিন্তু উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে, কারণ প্রায় 12 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু পূর্ণম শাহ তিনি কিন্তু এই পাক রেঞ্জারদের হাত থেকে ছাড়া পায়নি। পরিবারের লোকজন যেটা জানাচ্ছে যে বহুবার ফ্ল্যাগ মিটিং করা হয়েছে, কিন্তু পাকিস্তানের তরফ থেকে কোনো রকম ফ্ল্যাগ মিটিংয়ে অংশগ্রহণ করা হয়নি, কোনো সদ উত্তর পাওয়া যায়নি। এবং বাড়িতে রয়েছে অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবা মা বৃদ্ধ রয়েছে, সবাই কিন্তু উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এবং গতকালকের যে পাক রেঞ্জার একজন অ্যারেস্ট হওয়ার পরেই কিন্তু এখানকার অর্থাৎ এই পূর্ণম শাহের পরিবারের লোকজন আশায় বুক বাঁচে যে এই পাক রেঞ্জারের পরিবর্তে কিন্তু যদি পূর্ণম শাহকে ছাড়া হয়। তুমি দেখতে পাচ্ছ যে পূর্ণম শাহের স্ত্রী তিনি কিন্তু এসছেন, আমরা সরাসরি তার সঙ্গে একবার কথা বলে নেব। এই যে গতকালকের ঘটনার পরে কি ওই পাক রেঞ্জার অ্যারেস্ট হওয়ার পরে বিএসএফ এর তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল গতকালকে? না না, ওনারা তো কিছু জানায়নি। ব্যাস একবার ফোন করেছিলেন কি ম্যাডাম टेंशन लेने वाली बात नहीं है, हमारे ऊपर लेवल तक बात चल रही है, बहुत जल्द उनको রিহা করা লিয়া যায়গা, এইটুকুই বলেছেন, আর তো কিছু বলেননি আমাকে। গতকালকে তো এই খবরটা পেয়েছেন? না না, এই খবর ওরা দেয়নি আমাকে। আপনারা এমনি পেয়েছেন? হ্যাঁ, মিডিয়া থ্রুই জানতে পেরেছি। এখন কি মনে হচ্ছে? এখন দেখুন, কাল থেকে একটু আশা লাগছে কি নিশ্চয়ই হয়তো কিছু অ্যাকশন নেওয়া হবে। কেন কি দেখুন, এতদিন থেকে 7-8 দিন থেকে, না সরি 10-11 দিন থেকে ফ্ল্যাগ মিটিং ইন্ডিয়া থেকে বার হচ্ছিল, কিন্তু ওইখান থেকে কোনো রেসপন্স আসছিল না পাকিস্তানের তরফে। এখন তো পাকিস্তানের রেঞ্জে ধরা পড়েছে, ওরাও সেম প্রসেস আছে, এইদিকে যা প্রসেস ওইদিকেও সেম প্রসেস, তো ওরাও এখন ফ্ল্যাগ মিটিং বার করবে। তো এখন আমার মনে হচ্ছে কি দুজন ফেস টু ফেস হবে, তাহলে নিশ্চয়ই বলবে কি आप मेरा जवान को छोड़िए तब मैं आपके जवान को इधर भेजूंगा। পূর্ণমের উপর কি কোনো টর্চার করা? না 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 স্যার, এগুলো না। স্যাররা বললেন, ওইখানকার सीओ साहबरा बोलें कि अगर इंडिया और पाकिस्तान में युद्ध भी लग जाता है तो पीके साहू को एक खरोच नहीं आएगा, अगर आता भी है तो उनको जवाब देना पड़ेगा कि हमारे फौजी को आप कैसे हाथ लगा। हाँ, मेंटालिटी ওকে টর্চার করতে পারে, কিন্তু ফিজিক্যালি হাত দিবে না ওরা। এইটুকু सीओ साहब আমাদেরকে বলেছেন। গভর্নমেন্টের কাছে কি বার্তা থাকবে আপনাদের? গভর্নমেন্টের দ্বারা কী বলবো স্যার, আমার তো এতদিন একটা জওয়ান ফৌজি একটা ফেসে আছে 13 দিন থেকে, এখন অবধি তো সরকারকে নিশ্চয়ই একটা ডিসিশন নেওয়া দরকার ছিল
কিন্তু এখন তো আমি মনে হয় না কি এখনও ওনারা কিছু করছে। এটা যা চলছে বিএসএফ আন্ডারের মধ্যেই চলছে, ওইখানে কথা গেছে কিনা এইটুকু আমার জানা নেই। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে পরিবারের লোকজন কিন্তু গতকালকের যেহেতু পাক রেঞ্জার অ্যারেস্ট হওয়ার পরেই কিন্তু পরিবারের লোকজন আশায় বুক বেঁধেছে যে পূর্ণাম সাউকে হয়তো এবার ছাড়া হবে, এবং তুমি দেখতে পাচ্ছ অন্তঃসত্ত্বা স্ত্রী, বৃদ্ধ বাবা মা সবাই কিন্তু উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এখন দেখার বিষয় যে এই যে পাক রেঞ্জার অ্যারেস্ট হওয়ার পরে পূর্ণাম সাউকে কবে ছাড়া হয়, এবং আমরা জানি কিন্তু নজর থাকবে সৌভিক। ধন্যবাদ। সন্ত্রাসে শেষ হোক আর কোনো পরিবার যেন জঙ্গি হামলায় আপনজনকে না হারায়, কঠোর পদক্ষেপ করুক সরকার। আরজি পেহেলগাঁও হামলায় নিহত বেহালার সমীর গুহর পরিবারে। তারা তো আজকে এটা করেছে, কালকে এর থেকে আরো বেশি কিছু করবে না আমরা ভাবতে পারি না। আমার যত বড় লস হয়েছে আমাকে কি সরকার ফিরিয়ে দিতে পারবে? আমার হাজব্যান্ড অবশ্যই পারে, কিন্তু তার এগেনস্টে যেটা ওনাদের করা উচিত ইমিডিয়েট করা উচিত আমি মনে করি। আমরা চাই শাস্তি হোক, যে এই কাজ যারা বা যে এই কাজে যুক্ত বা যারা রয়েছে যারা করেছে তাদের শাস্তি। আর শুধু শাস্তি না, আমরা চাই এটা পার্মানেন্ট সলিউশন হোক, কারণ এটা তো আজকে আমার হাজবেন্ডের সঙ্গে হয়েছে, কাল তো কেউ কারোর সঙ্গেই হতে পারে না। যতজন ফ্যামিলির সঙ্গে হয়েছে তার কালকে যে এর থেকে বেশি হবে না আমরা তো বলতে পারছি না। প্রধানমন্ত্রী অনেক কিছু বলেছেন, কিন্তু পেহেলগাঁও হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন, প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। नहीं, हम लोग तो मज़ा ही आता है। पाकिस्तान को कभी भी सामने आए तो ठोकने में बहुत आनंद आता है। अभी भी जो हरकत किया है उसके लिए इंतजार कर रहे हैं। अभी तक तो प्रधानमंत्री बहुत कुछ बोल दिया लेकिन किया कभी नहीं है अभी तक। आतंकवादी हमले हमारे देश पर हो चुके हैं, जहां निर्दोष लोग मारे गए, जवान मारे गए, और उसके बाद सरकार कुछ नहीं कर पा रही। আর পাক নাগরিকদের এবার দেশ ছাড়া করতে বিজেপির তরফ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। আপনারা জানেন এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সার্কুলেশন জারি করা হয়েছিল যে পাক নাগরিকদের অবিলম্বে দেশ ছেড়ে যেতে হবে, যদিও সেই সময়সীমাও ইতিমধ্যেই পেরিয়ে গেছে। আর বিজেপির তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, জেলায় জেলায় সমস্ত ডিএম অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি, পাক নাগরিকদের তাড়াতে উদ্যোগ, পাক নাগরিকদের দেশ ছাড়া করতে কালই পথে বিজেপি। আমরা একে এই প্রতিবাদে অর্থাৎ সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে, খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাও, এই তিনটে আমাদের দাবি। অর্থাৎ খুঁজে বের করো কোথায় পাকিস্তানি আছে, পাকিস্তানি নাগরিক আছে, তাদেরকে ধরা হোক এবং তাদেরকে ফেরত পাঠানো হোক। এই দাবি নিয়ে আমরা আগামীকাল প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গের আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছি। দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে ডিএম অফিসের সামনে আগামীকাল লাগাতার ধর্ণা হবে, আগামীকাল একদিনের জন্য, এবং সেই ধর্ণার পর আমরা ডিএমকে ডেপুটেশন দেব। এদিকে শামশেরগঞ্জের জাফরাবাদে নিহতদের পরিবারের উপর সল্টলেকে পুলিশি অত্যাচারের অভিযোগ। জাফরাবাদে খুন করা হয় বাবা ছেলেকে, আতঙ্কে সল্টলেকে আশ্রয় নেয় পরিবার। হঠাৎ মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে হামলা চালায় বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সত্যজিৎ, এ তো গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। একেবারেই শামশেরগঞ্জের যে ঘটনা এবং সেখানে নিহত দুই পরিবারের সদস্যরা তারা আজকে সল্টলেকে আশ্রয় নিয়েছিল বেশ কিছুদিন ধরে। যতটুকু আমরা জানতে পাচ্ছি যে 7 দিন ধরে তারা সল্টলেকে ছিলেন, এবং গত 3 তারিখ একটি অভিযোগ হয় শামশেরগঞ্জ থানায় যে এই নিহত পরিবারের সদস্যদের মধ্যে একজন সদস্য সে নিখোঁজ ডায়েরি করেছিল। তারপরেই কিন্তু শামশেরগঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা একজন আয়ো এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে তারা এই বিজি ব্লকে আসেন এবং তারপরেই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রথমে তারা রাজি না হলে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং কথা বলার সময় বিজেপি কর্মকর্তারা উপস্থিত হয়ে বাদানুবাদ, এবং পরবর্তীতে দেখা যায় যে একরকম পুলিশের সেই বাধা ছিন্ন করে বিজেপির কর্মকর্তারা, বিশেষ করে সজল ঘোষ, শঙ্কুদেব পান্ডা, তরুণজ্যোতি তিওয়ারি, তারা শুভেন্দু অধিকারীর যে নিবাস, আমি যে বাড়ির সামনে এখানে দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়িতে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং বিজেপির যারা কর্মকর্তারা তারা এখানে আছেন এবং তারা পরিষ্কার বলছেন যে পুলিশ আজকে যেভাবে এই নিহত পরিবারের সদস্যদেরকে তাদের উপরে হামলা চালানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই কিন্তু বিধাননগর কমিশনারেটে যেমন অভিযোগ দায়ের করা হবে, পাশাপাশি চিফ জাস্টিসের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হবে পুলিশি ভূমিকা নিয়ে এবং পুলিশি হামলার প্রতিবাদে
তারা সেই অভিযোগ করবে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যে বিজেপির কর্মকর্তারা তারাও এখানে আছেন এবং আইনি কাজ চলছে, অর্থাৎ উকিলরা, বেশ কয়েকজন উকিলরা এসছেন, তাদের সঙ্গে কথা বলে কি কি ধারায় কিভাবে তাদের আইনি পথে এগুনো যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করার পরে ঘেরাও করতে খুনি থানায় তুলে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? ভাবতে পারেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায়। এই বাচ্চাগুলো হয়তো আপনারা দেখাতে পারবেন না, এদের মাথায় চুল বেরোলো না, এদের খুনিদের না ধরে, এদের বাবা জাটা কাকা এদের স্বামী এদের খুনিদের না ধরে পরিবারের চোখে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরা এদের পরিবারকে বাঁচাতে পারিনি, এক পরিবারের দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে, বাঁচানো তো দূরের কথা, মৃতদেহটা উদ্ধার করতে পারিনি, একটা অ্যাম্বুলেন্স পাঠাতে পারিনি মৃতদেহ তোলার জন্য। অনেকক্ষণ বেঁচে ছিল, চন্দন দাস বহুক্ষণ বেঁচে ছিলেন, শুধু রক্তক্ষরণে মারা গিয়েছেন, শুধু রক্তক্ষরণে মারা গিয়েছে, বাঁচাতে পারিনি। যে পুলিশ, সেই পুলিশ বাচ্চাগুলোর মাথা চুল গজায়নি, ছেলেদের মাথা, তাদেরকে ধরে টানাটানি করছে, কারণ ওদের মুখ্যমন্ত্রী সবাই যেতে হবে। নাটক করতে যাচ্ছেন, ঘটনার অন্তত 20-25 দিন হয়ে গিয়েছে সম্ভবত, তারপরে উনি ওখানে নাটক করতে যাচ্ছেন, আর কিচ্ছু না। শুধু কয়েকটা জেলায় নয়, দুটো জেলায় ঘটেছে, বাকি জেলাগুলো ঘটার অপেক্ষায় আছে। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরের আগেই শামসেরগঞ্জ থানার 2 অফিসারকে সাসপেন্ড করল জঙ্গিপুর জেলা পুলিশ। মুর্শিদাবাদে হিংসার সময় ভারপ্রাপ্ত ওসি শিবপ্রসাদ ঘোষ ও সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার জালালউদ্দিন আহমেদকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। জঙ্গিপুর জেলা পুলিশের তরফে ইমেল মারফত নির্দেশিকা জারি করা হয়েছে। এদিকে আগামীকাল মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বহরমপুরে আগামীকাল সাংগঠনিক বৈঠক রয়েছে। মঙ্গলবার কপ্টারে উড়ে যাবেন শামসেরগঞ্জ। আগামীকাল মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বহরমপুরে আগামীকাল সাংগঠনিক বৈঠক রয়েছে তার। মঙ্গলবার কপ্টারে উড়ে যাবেন শামসেরগঞ্জ, কথা বলবেন হিংসা কবলিতদের সঙ্গে। ওই দিনই ধুলিয়ানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বলছি তো, মমতা ব্যানার্জি আসছে, মমতা দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্য আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি, আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে, তারা বলেছে পরে আমরা ভালো করে করব। শুনে রাখুন। এদিকে অর্জুনকে ফের প্রত্যাঘাত দিলীপের। দিলীপ ঘোষের জিয়ারুল ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন অর্জুন সিং এর। জিয়ারুলের সঙ্গে বারিক বিশ্বাসের যোগাযোগের কথা অর্জুন জানেন কিভাবে? বারিকের সঙ্গে কি অর্জুনেরও যোগাযোগ? প্রশ্ন দিলীপ ঘোষের। কয়লা মাফিয়া লালার সঙ্গেও অর্জুনের যোগাযোগের ইঙ্গিত দিলীপের। তৃণমূল থেকে যারা এসেছেন সবাই বোঝা নিয়ে এসেছেন, মুখোশ খুলে দেব হুঙ্কার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। না, জিয়ারুলের মতো 1000-এর বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি, কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সেই পার্টি রেকমেন্ড করে। নাম জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার, তাকে আমি জানি, অনেক দিন ধরে জানি, এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন। সে কার সঙ্গে যুক্ত, কি যদি থাকে ইনলিগাল কাজে, তাকে শাস্তি পেতে হবে, আইন আছে। কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? আমি যদি বলি, আর অর্জুন সিংয়ের লালার সঙ্গে যোগাযোগ আছে, নিয়মিত কয়লার টাকা নেয়। আমি এমনি বলছি না। রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরের, যাকে শুট আউট করে মারা হলো, রাজু তো ওরই চেলা ছিল, ওই পার্টিতে জয়েন করিয়েছিল। দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না, প্রমাণ দাও। আর আমি সবে তো শুরু করেছি। কে কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায়, অনেক আছে যারা ওইখান থেকে এসছেন, সব বোঝা নিয়ে এসছেন। আমি জানি, বলি না, দরকার নেই, কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি, আর ন্যাংটার নেই বাটপারের ভয়। আমি ন্যাংটা, কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাবো। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গতকালই দিলীপ ঘোষকে নিশানা করেন অর্জুন সিং। শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ। বারিক বিশ্বাস ঘনিষ্ঠ জিয়ারুল হককে সঙ্গে নিয়ে ঘুরছেন। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস
জিয়ারুল হককে নিয়ে দীঘা জগন্নাথ মন্দিরে গেছিলেন দিলীপ ঘোষ, এমনই সব বিস্ফোরক দাবি করেন অর্জুন সিং। জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হক হলো একজন বিজনেসম্যান, ইল্লিগাল বিজনেসম্যান। সেই বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন। এই জিয়াউর হক হলো দিলীপ বাবু, আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস। হ্যালো, হ্যাঁ, অর্জুন সিং আপনি তো জেনেছেন নিশ্চয়ই এতক্ষণে যে অর্জুন সিং, দেখছি অর্জুন সিং অনেক করছে। হ্যাঁ, বারিক বিশ্বাসের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দেখুন, একটা জিনিস, আজকের দিনে যে কেউ তার নিজস্ব বাক স্বাধীনতা আছে, সে যা খুশি বলতে পারে, ঠিক আছে, কিন্তু তাকে তো প্রমাণ করতে হবে কোনো কিছু। মুখে বলে দিলেই তো হবে না। ভারতবর্ষে আইন ব্যবস্থা বলে কিছু রয়েছে, তো যেটা বলছে তাদেরকে একটাই আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে আপনারা একটা ক্লু দিন আর একটা প্রমাণ দিন, ঠিক আছে। যদি কোনো রকম কোনো কিছুর সঙ্গে জিয়ারুল হক জড়িত থাকে, তাহলে তার এগেনস্টে ভারতীয় আইনে যা যা ব্যবস্থা নেওয়ার সেসবগুলো নেওয়া হবে। আর যদি না দিতে পারেন, তাহলে আপনাদের এগেনস্টে কি হবে? মাথা পেতে নেবেন তো সেগুলো? হ্যাঁ, প্রশ্ন যেটা উঠছে, এই যে আপনি দীঘার জগন্নাথ মন্দিরে গেছিলেন ওনার সাথে, বা বিভিন্ন প্রোগ্রামে আপনি ওনার সঙ্গে যাচ্ছেন, এইখান থেকে ওনার সঙ্গে বলতে কার সঙ্গে? দিলীপ ঘোষের সঙ্গে। হ্যাঁ, মানে এটা তো আপনি ছিলেন। আমি তো দিলীপ ঘোষের হোল হার্টেড ফ্যান। আচ্ছা, ওনার সঙ্গে 6 বছর ধরে আমি ওনার ফ্যান হয়ে, ওনার ফলোয়ার্স হয়ে রয়েছি। বিজেপির ভেতরে অনেক, তাদের বাক্স তরঙ্গতে অনেক ময়লা কাপড়, অনেক ময়লা জিনিস, অনেক কঙ্কাল লুকিয়ে আছে। এখন দিলীপ ঘোষের এই রিসেন্টলি যে ঘটনা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিমন্ত্রণে তিনি হিন্দু মন্দির, জগন্নাথ দেবের মন্দির দর্শনে গিয়েছিলেন, তাই নিয়ে হিন্দুবাদী পার্টির গায়ে ফসকা পড়ছে, তারা নানা রকম কথা বলছে, এবং পক্ষান্তরে তার ফল হিসেবে সেই ময়লাগুলো বাইরে নিয়ে আসছে সবাই। ভালো। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ নৈহাটিতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তা বেহাল, পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় পথে নামেন স্থানীয়রা। প্রায় 1 ঘন্টা ধরে চলে অবরোধ। শিবদাসপুর থানার পুলিশ রাস্তা তৈরির আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। 2 বছর ধরে বন্ধ হাসপাতালের এক্স-রে মেশিন। বিপাকে সোনামুখী হাসপাতাল আসা রোগী ও রোগীর পরিজনরা। বিধায়ককে বারবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। সরকারি হাসপাতালের এক্স-রে মেশিন বিকল হওয়ায় বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে ছুটতে হচ্ছে রোগীদের। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত বিএমওএইচ। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।